ডায়েট সার্ভে মানে কি, কেন করা হয় মনে হয় সেটাই বল। ফুড কনসামশন ইন এ ফ্যামিলি, তাই তো? তো সেরকম শুধু এটা ফ্যামিলিতে করা যাবে এরকম নয়, এটা যে কোনো জায়গায় করা সম্ভব। যদি আমরা দেখতে যাই তোদের হোস্টেলে বা মেসে কীরকম রান্না হচ্ছে, নিউট্রিশনাল ভ্যালু তার মধ্যে কীরকম আছে সেটাও দেখা পসিবল, খুব সহজে দেখা পসিবল, তাড়াতাড়ি দেখা পসিবল। তো ডায়েট সার্ভে কী জন্য করা হয়? কারণ হেলথ আর নিউট্রিশন হচ্ছে একই কয়েনের দুটো সাইড, বোথ সাইড, নিউট্রিশন আর হেলথ। যদি গুড নিউট্রিশন থাকে তাহলে গুড হেলথের জন্য চান্সেস বেশি থাকবে। নিউট্রিশন কম থাকলে এখানেই একটা রিস্ক ফ্যাক্টর হয়ে গেল যে পুয়ার নিউট্রিশন লিডিং টু ডিফারেন্ট ডিজিজেস অ্যান্ড ডেফিসিয়েন্সি। তাহলে এই যে ডায়েট সার্ভে, এটা অনেক মেথডে করা সম্ভব। কি কি মেথড, কি কি মনে হয়? একটা হচ্ছে প্রত্যেক দিনে ডেইলি যে কনজামশন করছে ফুড, হ্যাঁ আমি সেইগুলো র মেটেরিয়ালটা ওয়েট করছি। র মেটেরিয়াল যেটা ফার্স্টে কিনে আনছে বাজার থেকে সেগুলো ওয়েট করছি প্রত্যেক দিন, দিয়ে দেখে নিচ্ছি যে তার নিউট্রিশনাল ভ্যালু কীরকম। এইটা একটা মেথড। সেকেন্ড হচ্ছে কুকড ফুড, র মেটেরিয়াল নেই, কুকিং হয়ে গেছে, আফটার কুকিং আমরা সেটা ওয়েট করছি যে কতটা হবে। এইটা একটা মেথড হতে পারে। তা আইডিয়ালি বলা হয় 2 to 3 weeks বা 1 month অ্যাটলিস্ট 21 days কন্টিনিউয়াস পিরিয়ডে ডায়েট সার্ভে করা উচিত যে কোনো ফ্যামিলির বা যে কোনো কিছু। তো এটা আইডিয়ালি পসিবল নয়, 21 দিন ধরে একটা বাড়ি কি খাচ্ছে আমাদের পক্ষে দেখা সম্ভব। সেই জন্য আমরা স্পেসিফিক্যালি 24 আওয়ার রিকল মেথড এটি ব্যবহার করি। তাহলে এই নামটি বলতে হবে যখন কোশ্চেন করা হবে, 24 আওয়ার অর 48 আওয়ার রিকল মেথড। আমরা যা দেখি শুনি সেগুলো কতক্ষণ পর্যন্ত আমাদের মেমোরিতে সবচেয়ে ভালো থাকে? হ্যাঁ, আপ টু 24 to 48 আওয়ার্স পর্যন্ত ইন ডিটেল আমাদের মনে থাকে। 7 ডেজ আগের ফুড কিন্তু তোরাই মনে করতে পারবি না যে কি খেয়েছিস। সেই জন্য 24 আওয়ার বা 48 আওয়ার্সটাকে বেছে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে কিছু কিছু স্পেসিফিক্যালি ডেট আছে বা ডে আছে যেগুলো এখান থেকে বাদ দিতে হবে। যেমন আগের দিনে ফাস্টিং ছিল, উপবাস ছিল, ডায়েটটা চেঞ্জ হয়ে যাবে না, পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি আগের দিনের হিস্ট্রিটা নিতে গেলে চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি আমরা সবাই বাড়িতে উইকডেজে একরকম খাবার খাই, কোনো কোনো দিন আছে ভেজ খাই। যারা ভেজিটেরিয়ান তারা প্রত্যেক দিন ভেজ খান, কিন্তু যারা ভেজিটেরিয়ান নন তারা উইকলি কিছু একটা বা দুটো দিন ভেজ খান। সেই ডেটটা যদি পড়ে যায় আলাদা হয়ে যাবে। সিমিলারলি সানডে যদি পড়ে, সানডে প্রেফারেবলি আমরা অবশ্যই একটা ভালো খাবার খাওয়ার চেষ্টা করি সবাই। বেঙ্গলিজ তো অবশ্যই, নন বেঙ্গলিরাও অনেকে খান। সানডে পড়লে একটা সমস্যা হবে। আচ্ছা, তাহলে গেল ফাস্টিং, গেল হচ্ছে তোর কোনো উইকডেজ, গেল হচ্ছে যদি কোনো হলিডে থাকে সেদিনে খাওয়া চেঞ্জ হয়ে যেতে পারে। যদি কোনো ফিস্ট অ্যান্ড ফাস্ট, এই দুটোই বলা হয়, ফাস্টের সঙ্গে ফিস্টও জুড়ে দিবি। আগের দিন কোথাও প্রোগ্রাম ছিল, নেমন্তন্ন বাড়ি ছিল, ইনভাইটেশন ছিল, সেখানে গেছিল, চেঞ্জ হয়ে যাবে। তাহলে তোরা যখন যাবি ফ্যামিলিতে, যে যারা ডায়েট সার্ভেটা করবি, প্রেফারেবলি এটা এক মানে তোদের টিমে একটা ছেলে একটা মেয়ে যেন অবশ্যই থাকে, ঠিক আছে, একটা গার্ল একটা বয়। তো তারা যখন জিজ্ঞেস করবি এইটা জিজ্ঞাসা করে নিস যে আপনাদের রেগুলার যে খাবারগুলো চলে কোন দিনটাতে এরকম রেগুলার খাবার হবে, সেদিন আপনাদের ফাস্টিং নেই, ইনভিটেশন নেই, বাইরে খাওয়া নেই, মোটামুটি বলুন সেই দিনটার হিস্ট্রিটা নিবি পরের দিনে কি, তাহলে ভালো পারবি। এরপরে যে 24 আওয়ার্স আমরা মেথডটা নিয়েছি, এটাতে আমরা কি দেখবো? ওখানে র ফুড দেখবো না কুক ফুড? কুক ফুড তুই খাবার তৈরির জন্য বসে রাখবি, খাবার তৈরি হবে দিয়ে ওজন করবি না, র ফুড দেখবো। এবার র ফুড কিভাবে দেখবো? ওদিকে জিজ্ঞেস করে আমরা মাপবো না, ঠিক আছে? ওদের জিজ্ঞাসা করবো তাহলে কি, যে আপনি কতটা চাল নিয়েছিলেন? আমরা কি বলতে পারি যে আমরা কতটা চাল নিয়ে রান্না করি প্রত্যেক দিন? বলতে পারি না। তাহলে কিভাবে এটা এখান থেকে ক্যালকুলেশন হবে? অনেকগুলো মেথড আছে। সাপোজ আমি ফার্স্টে রাইস বলছি, ঠিক আছে, রাইস নিয়ে আসবে। মান্থলি কতটা রাইস লাগে সেইটা ডিভাইড করে পার ডে কতটা লাগছে পুরো ফ্যামিলির জন্য বের করে নিতে পারবে। যদি ওনারা বলতেই পারেন, এরকম অনেক জায়গাতেই আছে, ডেলি নিয়ে আসে ডেলি রান্না হয়, ডেলি নিয়ে আসে ডেলি রান্না হয়, তাহলে সেক্ষেত্রে এক্স্যাক্ট অ্যামাউন্ট কতটা চাল আনা হয়েছিল ওদিনের জন্য এক্স্যাক্ট অ্যামাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল রাইস। রাইসের পরে ডাল যদি কোনো ইউজ হয় সেম, যদি ডাল হবে, ভেজিটেবলস হবে, যা যা ভেজিটেবলস হয়েছে সেগুলো তাই নিতে হবে। সমস্ত ফুড গ্রুপ অনুযায়ী তার তোদের যে ফুড গ্রুপগুলো দেওয়া আছে সেগুলো ইউজ হবে। পারবয়েলড মিল্ড রাইস আছে, হুইট ফ্লোর আছে,
পাফড রাইস আছে, মুড়ি খায় এখানে সবাই অনেক বেশি মুড়ি খায়, তাহলে পাফড রাইসটা একদম প্যাকেট লেগেছে বা যদি বাইরে থেকে নেয় কতটা অ্যামাউন্টে নেওয়া হয়েছিল এটা নিতে হবে। পালসেসের যা যা পালসেস হয়েছে নিতে হবে। সয়াবিন শুদ্ধ, গ্রিন লিফি ভেজিটেবলস যদি কিছু হয়েছে নিতে হবে, যদি কিছু হয়নি তাহলে ছেড়ে দিবি। নন লিফি ভেজিটেবলস ব্রিঞ্জল, কলিফ্লাওয়ার, বেটেল গোট যা হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে লেডিস ফিঙ্গার, গ্রিন পাপায়া, পারভার, পামকিন এগুলো নিতে হবে। রুটস অ্যান্ড টিউবার্স অবশ্যই নিতে হবে। রুটস অ্যান্ড টিউবার্সের আলাদা করে আরেকটা ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে ফ্যামিলিতে যদি এজেড পার্সন থাকে, যদি ফ্যামিলিতে নন কমিউনিকেবল ডিজিজ থাকে, তাহলে রুটস অ্যান্ড টিউবার্স তার মধ্যে একটা আমাদের রেকমেন্ডেশনের জায়গায় পৌঁছে যাবে। যদি রুটস অ্যান্ড টিউবার্স বেশি খায় তাহলে আমাদের বলতে হবে যে একটু লিমিট করবেন যাদের নন কমিউনিকেবল ডিজিজ আছে। আচ্ছা, ক্যারোট, রেডিশ এগুলো হয়ে গেল। ফ্রুটস, যা যা ফ্রুটস কনজাম্পশন হয়েছে সবগুলো নিতে হবে। অ্যানিমাল ফুড কিছু যদি ইউজ হয়, প্রেফারেবলি এগ তো অবশ্যই ইউজ হয়, মিট ইউজ হতে পারে, ফিশ ইউজ হতে পারে, যা ইউজ হবে, মাটন ইউজ হতে পারে, যা হবে সেটা লিখতে হবে। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এটাও খুব ইম্পর্টেন্ট, মিল্ক, কাউ মিল্ক বা কার্ড, এটা যা যা ইউজ হয়েছে মিল্কের নিতে হবে। নাটস অ্যান্ড অয়েল সিডস নিতে হবে একটু। আর আদার্সের মধ্যে স্পেসিফিক্যালি কুকিং অয়েল। কুকিং অয়েল কিভাবে পাবি? যদি ডেলি বাজার যায়, ডেলি দোকানে যায়, একদম নিয়ে আসে 100 গ্রাম তেল, 50 গ্রাম তেল এরকমভাবে নিয়ে আসে। অত যদি মাসে হয়, মাসে 5 লিটার অয়েল লাগে, সেই মতো ডেলিকার কনজামশন বার করে নিবি। আচ্ছা, জাগারি গুড় যদি লাগে, চিলিস কতটা গ্রিন চিলিস লাগছে আর কতটা জিঞ্জার আদা লাগছে, মোটামুটি এগুলো রাফলি এলিমেন্ট। এর বাইরেও আরো অনেক কিছু মশলা লাগে, অনেক কিছু স্পাইসেস লাগে, কন্ডিমেন্টস লাগে, অনেক কিছু লাগে রান্নায়। আর বিরিয়ানি করেছিল কোনোদিন, তো আমি তো বললাম প্রেফারেবলি সেই দিনগুলো বাদ দিতে, নর্মাল রান্না যেদিন হচ্ছে সেই দিনগুলো নিবি। আর বাকি যে ছোটোখাটো স্পাইসেস আছে সেইগুলো খুব কম ভ্যারি করবে, সেই জন্য সেগুলো আমরা দিইনি এখানে, যেগুলো খুব বেশি রাফলি লাগবে সেইগুলোই দেওয়া আছে। এবার এখান থেকে কি কি নিতে হবে তোদের? যেগুলো নিতে হবে সেটা হচ্ছে এনার্জি, সেকেন্ড হচ্ছে প্রোটিন, থার্ড হচ্ছে ফ্যাট, নেক্সট হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিন কোন জিনিসটা, কোন ভিটামিন? এ। এর ডেফিসিয়েন্সিতে কি হয়? নাইট ব্লাইন্ডনেস হয়। ঠিক, ভেরি গুড। আচ্ছা, এক্সেস অফ ভিটামিন এ কিছু ক্ষতি করে? হ্যাঁ, আমরা সমস্ত ভিটামিনেরই প্রায় ডেফিসিয়েন্সি জানি, তাই তো? কোশ্চেনও আসে, ভাইভাতে ধরা হয়, তবে ডেফিসিয়েন্সি জানিস। এক্সেস বা হাইপার ভিটামিনোসিস বলেও তো একটা জিনিস আছে, এটা তোদের হোম টাস্ক পড়ে রাখিস, ঠিক আছে? ভিটামিন এ এক্সেস হলে কি হবে, ডি এক্সেস হলে কি হবে, এই দুটোই মেনলি এক্সেস হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ভিটামিন সি, এটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হবে? তারপরে থায়ামিন আছে, রাইবোফ্লেভিন আছে, রাইবোফ্লেভিন ডেফিসিয়েন্সিতে কি হবে? কি হবে? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বলে একটা জিনিস আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সিতে কি হতে পারে? ফলিক অ্যাসিড কিসে কাজে লাগে? আর ফলিক অ্যাসিড কি কাজে লাগে? হ্যাঁ, না, ওটা একদম তুই ছোট জায়গা থেকে বলছিস, আর একটু বড়তে আমি ফ্যামিলি লেভেলে এটার ইমপ্লিকেশন কি দেখতে পাবো যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি একটা প্রেগনেন্ট মাদারের হয়? অ্যানিমিয়া, ভেরি গুড। আর হ্যাঁ, কি 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 একটা কথা বললি, কে বললো? অ্যানিমিয়া আছে, আরেকটা কেউ একটা কিছু কথা বললি, নিউরাল টিউব ডিফেক্ট বলে, ঠিক আছে? এগুলো হতে পারে। সেই জন্য যখনই কোনো মহিলা প্রেগনেন্ট হন, অ্যাট ফার্স্ট বা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমরা কোনটা ফার্স্ট চালু করি? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা ফার্স্ট চালু করে দিই। এইগুলো মেনলি নিতে হবে। এগুলো নিউট্রিটিভ ভ্যালু 100 গ্রামে কত করে আছে, এগুলো প্রত্যেকটা দেওয়া আছে। এরপরে তোদের যেগুলো নিতে হবে, একটা টেবিল হবে, তার হেডিং হবে ফুডস, লিখে নে হেডিংটা, ফুডস consumed by the family in the last 24 hours. Foods consumed by the family in the last 24 hours or average daily consumption.
অ্যাভারেজ ডেইলি কনজাম্পশন ব্র্যাকেটে by 24-hour recall method. Foods consumed by the family in the last 24 hours or average daily consumption by 24-hour recall method. ঠিক আছে, এই টেবিলের মধ্যে কি থাকবে, একদম লেফটে থাকবে ফুড গ্রুপস, তারপরে থাকবে ফুড আইটেমস উইথ কোয়ান্টিটি, ওটাকে ভাঙতে পারিস, ফুড আইটেম আর কোয়ান্টিটি আলাদা করতে পারিস বা একসাথে রাখতে পারিস, ফুড আইটেমস অ্যান্ড কোয়ান্টিটি। তারপরে হচ্ছে টোটাল কনজাম্পশন, তারপরে হচ্ছে টোটাল রিকোয়ারমেন্ট, লাস্টে রিমার্ক। ফুড গ্রুপস, ফুড আইটেমস উইথ কোয়ান্টিটি, টোটাল কনজাম্পশন, টোটাল রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে রিমার্ক। ঠিক আছে, সাপোজ এক্সাম্পল ফুড গ্রুপস এর মধ্যে আমি দিচ্ছি সিরিয়ালস। সিরিয়ালসের মধ্যে কি কি আছে, রাইস, ধর রাইস খেয়েছে 1000 গ্রাম, পাফড রাইস 250 গ্রাম, ওয়েট 500 গ্রাম। এগুলো হচ্ছে ফুড আইটেমস উইথ কোয়ান্টিটি। টোটাল কনজাম্পশন যদি এগুলোর বার করিস, তোদের দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করে বার করবি, একটা ফিগার বেরোবে রাফলি, আমি ধরে নিলাম 6000 কিলো। টোটাল রিকোয়ারমেন্ট কিটা, টোটাল রিকোয়ারমেন্ট কি করে বার করবি, ভেরি গুড, টোটাল রিকোয়ারমেন্ট বার করার জন্যই কনজাম্পশন ইউনিট। ঠিক তো, কনজাম্পশন ইউনিটটা ওই জন্য আমি আগের দিনের পর আবার আজ বললাম, কনজাম্পশন ইউনিট ধরে ধরে ক্যালোরি দেওয়া আছে, প্রত্যেক কনজাম্পশন ইউনিটের ক্যালোরি কত, তাহলে সেই কনজাম্পশন ইউনিট অনুযায়ী টোটাল রিকোয়ারমেন্ট পেয়ে যাবি। টোটাল রিকোয়ারমেন্ট ওখান থেকে বার করবি। রিমার্কে তাহলে কি হবে, সাপোজ আমি পেলাম টোটাল কনজাম্পশন হয়েছে 6000, টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 7000, তাহলে ডেফিসিট হচ্ছে 1000, যে পাবি সেটা ডেফিসিট, আর যদি এক্সেস পাস তাহলে সারপ্লাস বেশি। এইটা হলো। আচ্ছা, এরপর তাহলে ফুড গ্রুপস কি কি আছে, যা যা আমাদের ওখানে আছে, সিরিয়ালস, পালসেস, রুটস অ্যান্ড টিউবার্স, ভেজিটেবলস, মিল্ক প্রোডাক্ট, ফ্রুটস, এগ অর ফ্লেশ ফুড, সুগার অ্যান্ড জেগারি, নাটস অ্যান্ড অয়েল সিডস, স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস, এগুলো সব এখান থেকে পুরো টেবিলটা হয়ে গেলে এটা তো ফুড গ্রুপ অনুযায়ী আমি বললাম টোটাল কনজাম্পশন রিকোয়ারমেন্ট হবে। এরপরে লাস্টলি লিখতে হবে টোটাল কনজাম্পশন কত, টোটাল রিকোয়ারমেন্ট কত, আর ওভারঅল ডেফিসিট কত। এটা ক্যালোরির জন্য, সবগুলো না, টোটাল ক্যালোরির জন্য। আচ্ছা, নেক্সট এরপরে আরেকটা টেবিল হবে, এই টেবিলটাতেও সেম বাঁ দিকে ফুডস্টাফ, নেক্সট হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে ক্যালোরি, তারপরে এই নিচে যেগুলো লেখা আছে আমাদের ওইগুলো ফ্যাট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, রাইবোফ্লেভিন বাদ দিতে পারিস, থায়ামিন বাদ দিতে পারিস, এগুলো বাদ দিতে পারিস, কিন্তু মিনিমাম লাগবে ক্যালোরিজ, ফ্যাট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, এটা বানাতে হবে। সিমিলারলি ওই একই ওই ওখান থেকে ওই ছকে ফেলে ফেলে পুরোটা করতে হবে। তার জন্য যে ডায়েট নিচ্ছিস খুব মন দিয়ে ডায়েট নিবি, ডায়েট একবার নেওয়া হয়ে গেলে পরে এটা মেকআপ করা খুব কঠিন হয়ে যায়। দেখা গেলো খুব অ্যাবসার্ড ভ্যালু আসছে, কিছুতেই মেলানো যাচ্ছে না, এরকম একটা ভ্যালু আসছে, এটা খুব সাবধানে নিবি। ওই জন্য বললাম যে একজন মেল একজন ফিমেল, প্রেফারেবলি যাদের একটু কুকিং সম্পর্কে ধারণা আছে, মিনিমাম রান্না করতে কি লাগে সেরকম যেন হয়, নাহলে দেখা গেলো সব নিয়েছিস, সল্ট নিয়েছিস, সল্ট ছাড়া রান্না হবে না। আচ্ছা, এবারে সল্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আয়োডিন টেস্টিং কিট তোরা দেখেছিস? দেখিসনি, ল্যাবে দেখিসনি কখনো না? একবার গিয়ে দেখিস, আমাদের এখানে আয়োডিন টেস্টিং কিট যদি অ্যাভেলেবেল আছে তাহলে একবার ফ্যামিলিতে নিয়ে যাবি। এটা দিয়ে কি টেস্ট করা হয়, সল্টে আয়োডিন আছে কি না, কিভাবে টেস্ট করা হয়। এতে দুটো সলিউশন আছে, একটা চেক সলিউশন, একটা রিচেক সলিউশন। চেক সলিউশনে যেটা দেওয়া আছে মেইনলি একটা স্টার্চ টাইপের কমপ্লেক্স দেওয়া থাকে, তাহলে ফার্স্টে আমি ওদের ওখান থেকে 1 টিস্পুনফুল সল্ট নিলাম, যে কুকিং সল্ট ওরা ইউজ করে, যেখানে রাখা আছে সেখান থেকে নিলাম, প্যাকেট খুলে নিবি না, রান্নাঘরে যেখানে রাখা আছে সেখান থেকে 1 চামচ নিয়ে একটা প্লেন পরিষ্কার ক্লিন হোয়াইট পেপার রাখলাম আমি, তার উপরে দিয়ে দিলাম সল্ট, ওপরটা হাতে করে সমান করে দিলাম, লেভেল করে দিলাম,
লেবেল করে দিয়ে যে আমি নিয়ে গেছি আয়োডিন টেস্টিং কিট, ওখান থেকে যেটা টেস্ট সলিউশন সেইটা ওখানে ঢেলে দিলাম, বা চেক সলিউশন বলা হয়, ওখান থেকে ঢেলে দিলাম ফিউ ড্রপস। ঢেলে দিয়ে 30 সেকেন্ডস ওয়েট করলাম আমি, কিছু কালার চেঞ্জেস আসছে কিনা দেখার জন্য। নর্মালি যে আয়োডিনটা থাকে অ্যাভেলেবেল, যদি ঠিক মাত্রায় থাকে, কতটা থাকতে হয়, 30 ppm অ্যাট দ্য প্রোডাকশন সাইট, যেখানে তৈরি হচ্ছে সল্ট সেখানে 30 ppm আয়োডিন থাকার কথা, পার্টস পার মিলিয়ন। কিন্তু যেখানে আমরা খাচ্ছি বাড়িতে, যেখানে কৌটোয় ঢালা আছে, সেখানে 15 ppm লাগে, 15। বাকি 15টা কোথায় যায়, ওই যে যেখানে তৈরি হচ্ছে ওখান থেকে আমার বাড়িতে রান্নার কৌটোর মধ্যে আসতে এতটা জায়গা জুড়ে যে আসছে তাতে নষ্ট হয় 15, সেই জন্য 30 দেওয়া হয়, 15 আমি পাই। সেই 15 যদি থাকে তাহলে ওটা কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে যাবে। 30 সেকেন্ডস আমি ওয়েট করব, তাহলে আমি ধরে নেবো হ্যাঁ যে সল্ট ইউজ করছে তাতে আয়োডিন অ্যাডিকুয়েট আছে। কালার চেঞ্জেস হলো না, তাহলেই আমি ধরে নেব যে আয়োডিন নেই, না সেরকম নয়। কখনো কখনো লং টার্ম, আমি তো জানি না যে সল্টটা কত দিন ধরে স্টোরে আছে, অনেক সময়তেই অনেক দিন ধরে ওটা স্টোরে থাকতে থাকতে একটা কমপ্লেক্স তৈরি হয়ে যায় সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে, সেই কমপ্লেক্সটা থেকে ওকে ফ্রি করতে হয়, ফ্রি আয়োডিন না করলে স্টার্চের সঙ্গে ও কালার চেঞ্জ দেবে না। সেই জন্য একটা রিচেক সলিউশন থাকে, একটা চেক সলিউশন আমি বললাম যেটা ঢেলেছিলাম, আর একটা রিচেক সলিউশন থাকে, সেই রিচেক সলিউশনে একটা উইক অ্যাসিড দেওয়া থাকে, সেইটা আমি ফিউ ড্রপস অ্যাড করব। অ্যাড করলাম, অ্যাড করে আবার 30 সেকেন্ড ওয়েট করলাম। যদি কালার চেঞ্জ না হয়, হয়ে গেলে আর কিছু করতে হবে না, যদি না হয় আমি ওটি ঢেলে 30 সেকেন্ড ওয়েট করলাম, দেখলাম না স্টিল নো কালার চেঞ্জ। কালার চেঞ্জ হয়ে গেলে আবার ওখানেই বন্ধ, যে আছে আয়োডিন। স্টিল যদি কালার চেঞ্জ হলো না, আমি আবার 30 সেকেন্ড পর যে চেক সলিউশনটা ছিল সেটা আবার ফিউ ড্রপস অ্যাড করলাম, এবং লাস্টলি আরো 30 সেকেন্ড ওয়েট করলাম। কেন আমি এই আরেকবার চেক সলিউশনটা দেওয়ার কথা বলছি, সাপোজ প্রথমে যে আমি সলিউশনটা দিয়েছিলাম সেটা পুরোটা ইউজড হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যখন ফ্রি আয়োডিনটা বেরিয়েছে তার জন্য আর কোনো সেই মুহূর্তে চেক সলিউশন নেই অ্যাভেলেবেল, সেই জন্য ফ্রি আয়োডিনের সঙ্গে যাতে চেক সলিউশন আবার আমি দিতে পারি সেই জন্য আরেকবার দিয়ে দিলাম, এই 30 সেকেন্ড ওয়েট করলাম। যদি কালার চেঞ্জেস হয়ে যায় ভালো, তাহলে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ দিস সল্ট কন্টেন্ট আয়োডিন অ্যাট অপটিমাম লেভেল। আর যদি না হয় তাহলে আমি স্যাটিসফাইড নই, তাহলে ওদের স্টোরিং এ প্রবলেম আছে, বা যে লবণ খাচ্ছে, যে সল্ট খাচ্ছে তাতে প্রবলেম আছে। আচ্ছা, এরপরে তাহলে নেক্সট কোশ্চেন চলে আসছে স্টোরিং এর প্রবলেম। সল্ট কিভাবে আইডিয়ালি রাখা উচিত, কিভাবে স্টোর করা উচিত, কভার করে, কিসে, কোন কন্টেনারে, উড হতে পারে, গ্লাস হতে পারে, কিছু না থাকলে প্লাস্টিকের কৌটোতেই থাকবে, কিন্তু কোনো কৌটোতে থাকবে, মানে যে আমরা ইয়েতে নিয়ে আসি, প্যাকেট নিয়ে আসি, সেই প্যাকেটের মুখটি কাটা আছে, ওখান থেকে ঢেলে ঢেলে ব্যবহার করা হয়, এরকম কদাপি নয়। একটা ক্লোজড কন্টেনার যার ঢাকনা লাগানো থাকবে। ম্যাল প্র্যাকটিস হচ্ছে কৌটো আছে, ঠিক আছে, তার ঢাকনাও আছে, কিন্তু যেহেতু সল্ট প্রত্যেকটা রান্নাতে ইউজ হয়, সারাদিন ধরে ইউজ হয়, খোলা আছে বা লুজলি টাইট করা আছে, টাইট করা নেই, লুজলি অ্যাটাচড, তাহলে এইগুলো হচ্ছে আয়োডিনটা চলে যাওয়ার একটা লক্ষণ। আরেকটা সেটা হচ্ছে গ্যাস ওভেন বার্নার, যেখানেই ওরা ইউজ করুক, গ্যাস হোক, সেটা ফসিল ফুয়েল হোক, যাই হোক, সেইখানের একদম হিটের কাছে যদি থাকে কন্টেনারটা, তাহলে আয়োডিন ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমার ওই আগুন হিট থেকে একটু দূরে থাকতে হবে ওটাকে, ঠিক আছে। এবারে যদি খুব ছোট্ট জায়গা হয়, যে এইটুকুই হয়তো কিচেন তার, সেখানেই সে রান্না করে, আর জায়গা নেই, তো সেটা ফ্যামিলির একটা বাউন্ডেশন, তাহলে সেক্ষেত্রে রেকমেন্ডেশনে আমাদের বলতে হবে যে অ্যাটলিস্ট ডাইরেক্ট হিটটা পাচ্ছে না এইরকম একটা জায়গায় আপনি রাখুন। আচ্ছা, তাহলে এই এগুলো হয়ে গেল, আয়োডিন টেস্ট করলি তোরা, তারপরে এটা হয়ে গেল। হ্যাঁ, এরপরে লাস্টলি আরেকটা যে ইয়ে বানাতে হবে, স্লাইড বানাতে হবে, সেটা হচ্ছে ডেইলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ভার্সেস কনজাম্পশন। ফাইনাল স্লাইড বা এটি হচ্ছে মেন স্লাইড, ডেইলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ভার্সেস কনজাম্পশন। এটাতে কি কি থাকবে, একদম ফার্স্টে থাকবে ফ্যামিলি মেম্বার, একদম ফার্স্টে থাকবে ফ্যামিলি মেম্বার, দেন থাকবে ক্যালোরিজ, দেন থাকবে প্রোটিন, দেন থাকবে ফ্যাট, দেন
আয়রন, এই চারটে মেজর। ফ্যামিলি মেম্বার, ক্যালোরিজ, প্রোটিন, ফ্যাট, আয়রন। ফ্যামিলি মেম্বারের মধ্যে ভাগ করে দিবি মেল আর ফিমেল। এরপর ক্যালোরিজের মধ্যে হেভি ওয়ার্কার যারা তাদের কত পাওয়ার কথা, সিডেন্টারি যারা তাদের কত পাওয়ার কথা, আর প্রেগনেন্ট যারা বা ল্যাকটেটিং যদি থাকে তাদের কত পাওয়ার কথা, এটা ভাগ করে দিতে হবে। প্রোটিন কতটা করে রিকোয়ারমেন্ট ওদের সেটা দেখে নিতে হবে, ফ্যাট কতটা করে, আয়রন কতটা করে, আর কনজাম্পশন কতটা হচ্ছে ওরা এটা তোরা আগেরটা থেকে পেয়ে যাবে। তাহলে এইখান থেকে টোটাল ক্যালোরিজের ডেফিসিট কত হচ্ছে, প্রোটিন ফ্যাটের ডেফিসিট বা এক্সেস কিছু হচ্ছে কিনা, আয়রনের সিমিলার ডেফিসিট বা এক্সেস কিছু হচ্ছে কিনা এটা দেখে নিতে হবে। আর আয়োডিন ইনটেকটা ওইখান থেকে পেয়ে যাবি সল্ট থেকে ক্যালকুলেশন করে, ঠিক আছে। আয়োডিন আর কিসে কিসে থাকে সল্ট ছাড়া? সল্ট হচ্ছে একটা খুব বড় সোর্স, আদার দেন সল্ট সি ফুড। তাহলে সি ফুড যদি আগের দিনে কিছু কনজাম্পশন করে থাকে এখান থেকে পেতে পারে। বেশ, ডায়েট সার্ভে ওখানে নেওয়ার সময়তে খুব ডিফিকাল্ট নয়, অবশ্যই খুব মাইনিউটলি ডিটেল করে করে জিজ্ঞেস করলে যে রান্না করছে তোকে সঠিক হিসেব দিয়ে দেবে যে আমার ডাক্তারবাবু এতটা চাল লাগে, এতটা ডাল লাগে, এতটা নুন লাগে, মোটামুটি বলে দেবে যিনি রান্না করে। কিন্তু যখন এখানে এসে এটা বানাবি, টেবিল বানাবি, তখন যত রকমের সমস্যা ঝামেলা শুরু হবে। সেই জন্য ডেটাটা ভালো করে নিবি, তারপরে এই টেবিল বানানোর সময় তো আমরা আছি, হেল্প করে দেবো, ঠিক আছে। একদম কোনো ডেটা না থাকলে বানিয়ে বানিয়ে লেখা সম্ভব না। একটা 7 মেম্বার বা 8 মেম্বার ফ্যামিলি হলে তার একটা নিউট্রিশনাল ডাইভার্স নিউট্রিশনাল স্ট্যাটাস থাকতে পারে। বয়স্ক মানুষ যিনি মিল্ক খান, বাকিরা তো খায় না, হয়তো বললো বাকিরা খায় না, শুধু বাচ্চা খায় আর বয়স্ক যে আছে ঠিক খায়। বাকিরা যারা আছে তারা হয়তো স্পাইসেস বেশি খায়, ঘরে যিনি মহিলা আছেন দেখা গেলো চিলি বেশি খায়, বাকিরা খায় না। তাহলে এই ভ্যারিয়েশনগুলো থাকবে, এই ভ্যারিয়েশনগুলো যদি খুব বেশি মনে হয় তাহলে আমরা সেই মতো এখানে ইনকর্পোরেট করব, আদারওয়াইজ সবাইকার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা, এরপরে কুকিং প্র্যাকটিসের ব্যাপারে জেনারেল কিছু কথাবার্তা আছে। একটা হচ্ছে তোদের আগের দিনে কিচেন গার্ডেনের কথা বলেছিলাম, হ্যাঁ, কাকে বলে কিচেন গার্ডেন? ওয়াটারটা যাচ্ছে নিউট্রিশনের জন্য, হ্যাঁ, ওখানে যে ভেজিটেবলগুলো তৈরি হচ্ছে সেইগুলো যদি আমরা আবার নিজেদের কুকিং এর কাজেই লাগাই তাহলে ওয়েস্ট ওয়াটারটা ইউজ হচ্ছে, প্লাস আমরা একটা নিউট্রিশনাল ডায়েট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রান্নার কাজে তোদের তো আলাদা করে ওয়াটার সাপ্লাই নিশ্চয়ই দেখা হয়েছে, পড়ানো হয়ে গেছে, হয়েছে তো। ওয়াটার সাপ্লাইয়ের মধ্যেই একটা ওয়াটার সাপ্লাইয়ের থাকবে, কোশ্চেন তোদের মাথাতেও থাকবে, বাড়িতে রান্নার জন্য যে জল ব্যবহার হয় সেটা কোথা থেকে গেছে। ধর মিউনিসিপ্যালিটির ওয়াটার আসছে, সেটা ওরা ব্যবহার করছে স্নান টানের কাজের জন্য বা বাথরুমের কাজের জন্য, বাট ড্রিঙ্কিং ওয়াটার পারপাস অ্যান্ড কুকিং পারপাস কোন জল ব্যবহার করছে? যদি বলে যে ওই ইয়েটাই ব্যবহার করি, মিউনিসিপ্যাল ওয়াটারই ব্যবহার করি, তো তাই, কিন্তু এটা আলাদা করে মেনশন করি। নেক্সট হচ্ছে টিউবওয়েল যদি থাকে, সেই টিউবওয়েলের কাছাকাছি কি কি থাকা চলবে না, এটা আগের দিন নিশ্চয়ই ডিসকাস হয়েছে। তো ধর একটা টিউবওয়েল আছে, সেখান থেকে ওরা জল তোলে, সেটা ওরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করে। সেই টিউবওয়েলটার চারদিকটা বাঁধানো কিনা দেখতে হবে, সিমেন্টেড কিনা। যদি সিমেন্টেড না হয়, তার পাশে ধর ওদের বাথরুম থেকে বেরোনো ড্রেনটা এসে ওখানে মিশছে, তাহলে সেই জল শোকেজ হয়ে পারফোরেশন হয়ে তো ড্রিঙ্কিং ওয়াটারেই যাবে। তাহলে একটা মিনিমাম ক্রাইটেরিয়া আছে যে এতটা পরিমাণ, দেখেছিস তো চাপ্পলগুলো, মানে টিউবওয়েল তো দেখেছিস সবাই, তার চারপাশে সিমেন্ট করা থাকে, তো কি মনে হয় দেখতে সুন্দর লাগে বলে করা আছে? না, দেখতে সুন্দর লাগে বলে করা নেই, এটা শোকেজ যাতে না হয় এটার একটা মাপ আছে, সেই মাপটা বই লেখা আছে, পার্কে দেখে নিবি যে অতটা পরিমাণ ডায়ামিটারই করতে হবে। যদি করা হয় তাহলে এই যে একটা কোণ তৈরি হবে, সাপোজ এটা একটা টিউবওয়েল, এর এখানে এতটা সিমেন্টিং করা আছে, এখান দিয়ে ওয়েস্ট ওয়াটারটা বেরোনোর একটা জায়গা করা আছে, এইখানে এটার পাইপটা নিচে নেমে গেছে যেটা পুরাস, এখান দিয়ে জল ঢুকছে মাটির ভেতর থেকে। এই যে কোণ করে এটা ডায়ামিটার একটা মিনিমাম থাকতে হবে, এটা দেখে নিস বই লেখা আছে। এই ডায়ামিটারের করলে তবে পরে বাইরে থেকে যে ওয়েস্ট ওয়াটার গুলো আছে সেগুলো পারফোরেশন হয়ে এখানে ঢুকবে না। তো
তো এই সিমেন্টিং করার হচ্ছে মেন কাজ এইটি। তাহলে যদি টিউবওয়েল ইউজ করে তাহলে টিউবওয়েলের ওই ডায়ামিটারটাও দেখতে হবে, সিমেন্টিং করা আছে কিনা ওটাও দেখতে হবে, ওর কাছে কোনো ওপেন ড্রেন কোনো জায়গা থেকে আসছে কিনা, বাথরুম থেকে আসছে কিনা, ওয়েস্ট ওয়াটার থেকে আসছে কিনা, বা বাড়িতে যে ঘর মোছা হচ্ছে সেই জলটাও পড়ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ওয়াটার পিউরিফায়ার কিছু ব্যবহার করে কিনা। ওয়াটার পিউরিফায়ার যদি ব্যবহার করে তাহলে তো সমস্যা অনেকটা মিটেই গেল। হয়তো বললো যে আমরা এই ওয়াটার পিউরিফায়ার থেকে যে জল বেরোচ্ছে সেইটা রান্নার কাজে ব্যবহার করি। আচ্ছা, রান্নার জন্য ওভারঅল কুকিং প্র্যাকটিস একটা দেখতে হবে। যে খাবার ওরা নিয়ে আসছে, র মেটেরিয়াল নিয়ে আসছে, সেগুলো ওয়াশ করে তারপরে কুকিং করছে কিনা দেখতে হবে। রান্না করার আগে হাত ধোয়া জরুরি জরুরি, তাহলে রান্না করার আগে হাত ধুচ্ছে কিনা দেখতে হবে। রান্না হয়ে যাওয়ার পরে সেই রান্নাটা কোথায় রাখছে দেখতে হবে, সেইটা ক্লিন কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে থালা বাসন কোথায় ধোয় সেটা জানতে হবে, সেই ওয়াটারটা কোথায় যাচ্ছে দেখতে হবে। দেখা গেল থালা বাসন ধুচ্ছে রান্নাঘরে, আমি বলেছি তোরাও একদম তোতা পাখির মতো মুখস্থ করেছিস, হ্যাঁ কিচেনের ওয়েস্ট ওয়াটার তো স্যার বলেছিল যে যেতে হবে গাছে, সেই থালা বাসন ধোয়ার জলও যাচ্ছে গাছে। হ্যাঁ, এটা তো হওয়া চলবে না, তাহলে থালা বাসনটা কোথায় ধোয় সেটাও জানতে হবে। আমি বলেছি কিচেনের ওয়েস্ট ওয়াটার মানে সবজি ধোয়ার যে ওয়েস্ট ওয়াটার সেইটা যেতে, থালা বাসন ধোয়া সাবান খানাটা নয়। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে এটা গেল একটা। আরেকটা হচ্ছে কুকিং প্র্যাকটিসের জন্য আরেকটা ইম্পর্টেন্ট কি জিনিস আছে, হ্যাঁ, কভার করে রাখা হয় কিনা খাবার, রান্নার পরে কভার রাখা হয় কিনা। এর কি ইমপ্লিকেশন কভারের? আনকভার্ড হলে কি হতে পারে? মাছি হতে পারে। তাহলে ওখানে মাছির উপদ্রব আছে কিনা এটা নেক্সট কোশ্চেন দেখে নিবি। ওভারঅল স্যানিটেশনের মধ্যে চলে আসে। মশা কখনো লিখবি না যে মশা নেই। পৃথিবীর কথা আমি কতটা বলতে পারছি না, বাট ইন্ডিয়াতে কোনো প্লেস নেই যেখানে মশা নেই, এটা হতে পারে না। এমন হতে পারে তোরা 4 দিন গেছিস, সেই 4 দিন মশা পাসনি বা কামড়ায়নি, তার মানে মশা নেই নয়। ঠিক আছে, এটা লিখিস না, হয়তো লিখতে পারিস ভেরি ফিউ, কম। আর মাছিটা ওবার তো ওখানে বুঝতেই পারবি, যদি চারিদিকে সেরকম ব্রিডিং প্লেস থাকে, ডাস্টবিন থাকে, নোংরা ফেলার জায়গা থাকে, ওদের নিজেদের বাড়ির ওভারঅল ক্লিনলিনেস কম থাকে, তাহলে ফ্লাই থাকবে। আচ্ছা, এই ফ্লাইসের সঙ্গে তাহলে বলছিস যে খাবারের একটা ইম্পর্টেন্স আছে, বেশ। এরপরে হচ্ছে আনকভার্ড রাখলো না, ধর কভার করেই রাখে, রুম টেম্পারেচারে কভার করে একটা খাবার কতক্ষণ ঠিক থাকে? বাড়িতে রেফ্রিজারেটর নেই, খাবারটা তো ঠিকও থাকতে হবে, পচে গেলে চলবে না। তাহলে আনকভার্ড অবস্থায় একটা খাবার কতক্ষণ ঠিক থাকে, কভার্ড অবস্থায় কুকড ফুড কতক্ষণ ঠিক থাকে, যেটা ওরা আবার পরে কনজিউম করতে পারবে। হয়তো একবারই রান্না করেছিল, দুপুরবেলায় খেয়ে নিল, কিছুটা বাঁচলো, সেটা আবার রাতে খাবে, কতক্ষণ পর্যন্ত সেফলি খেতে পারবে? থিওরিটিক্যালি বলা আছে আমাদের এখানে ট্রপিক্যাল ক্লাইমেটে যেখানে এত গরম, সেখানেও আপ টু 12 আওয়ার্স উইদাউট রেফ্রিজারেশন ঠিক থাকে। একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে একদম রোদে নামিয়ে রাখা চলবে না, ঠিক আছে, রুম টেম্পারেচারের জায়গায় রাখতে হবে, আর রিহিট করতে হবে, এইটা ইম্পর্টেন্ট, রিহিট করে খেতে হবে, বিশেষ করে ফ্লেসি আইটেম যদি হয় রিহিট করতে হবে। আচ্ছা, এইখান থেকে তোদের আমি হাইজিনের একটা ক্লাস নিয়েছিলাম, ফুড হাইজিনের, মিল্ক হাইজিন নিয়ে কিছু কথা বলেছিলাম। ফুড হাইজিনের ক্লাস করেছিলি কেউ? ফুড হাইজিনের ক্লাস করিসনি না, পরীক্ষার আগে আগে হয়েছিল, করেছিস। আচ্ছা, তাহলে মিল্ক হাইজিনে কি কি কথা বলেছিলাম? পাস্টুরাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তোদের ক্ষেত্রে ওদের বাড়িতে যে দুধ ওরা ব্যবহার করে সেটা পাস্টুরাইজড কিনা চেক করা সেরকম কোনো স্কোপ নেই। যদি প্যাকেট মিল্ক ইউজ করে, প্যাকেজড মিল্ক, তাহলে তার গায়ে অবশ্যই লেখা থাকবে পাস্টুরাইজড মিল্ক কিনা, নর্মালি সবগুলোই হয়। যদি কোনো গোয়ালা নিয়ে আসে বাইরে থেকে যে গরুর দুধ দিয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি করণীয়, কি করতে হবে? বয়েল হাই টেম্পারেচারে, তাই তো? তাহলে বয়েলটা করে কিনা এটা দেখে নিতে হবে। আচ্ছা, এই যে পাস্টুরাইজড বা প্যাকেজড মিল্ক, এইগুলো কোন টেম্পারেচারে রাখার নিয়ম? হ্যাঁ হ্যাঁ, না, রুম টেম্পারেচারে নয়। পাস্টুরাইজড মিল্ক আমরা সবসময় বলেছি সাবনর্মাল টেম্পারেচারে, ঠান্ডাতে থাকবে। আমরা ইউজ করার আগে সেটাকে গরম করব। কেন এটাকে কম করে রাখা হয়, টেম্পারেচারটা কেন কম করে রাখা হয়?
মিল্ক হচ্ছে একটা খুব পোটেন্সিয়াল সোর্স বা পোটেন্সিয়াল এরিয়া বা পোটেন্সিয়াল ফুড বা পোটেন্সিয়াল কালচার ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, তাই তো? এত সুন্দর একটা মিডিয়াম, ব্যাকটেরিয়া পেলে ছাড়বে না, তাহলে ওই মিল্কের মধ্যে ব্যাকটেরিয়া অলরেডি পারসিস্টিং, তাহলে আমি যদি সেটাকে সাবনর্মাল টেম্পারেচারে রাখি বা ফ্রিজ করে রাখি আফটার পাস্তুরাইজেশন, তাহলে ওদের গ্রোথটা খুব লিমিটেড হয়ে থাকবে। এইটাই হচ্ছে কারণ যে আমি গ্রোথটা বাড়তে দেবো না। ওই জন্যই দেখবি তোরা তো দুধ কিনতে যাস, প্যাকেট দুধ কোথা থেকে বের করে দেয়? ফ্রিজ থেকে বের করে দেয়। তো আমরা এনে ফ্রিজেই ঢুকিয়ে রাখি, আবার ইউজ করার আগে সেটাকে রিহিট করে নিই। কেন রিহিট করি? যেটুকু আছে সেইটা ডিস্ট্রয় করার জন্য। কিন্তু রিহিট করার জন্য মানে রিহিট করলে আমরা বলি মোটামুটি 99% মতো আমরা যেগুলো প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া কিল করতে পারি। কিন্তু যদি তুমি বলিস যে পাস্তুরাইজড মিল্ক বলছেন স্যার, তাহলে তো ওটা অলরেডি আমি কিল করে ফেলেছি, তাহলে আর আমার ফ্রিজ করার কি দরকার? না, দরকার তো আছে, কারণ যে 1% বেঁচে আছে ও তো সঙ্গে সঙ্গে ফেভারেবল টেম্পারেচার পেলেই ওভারগ্রো করে নেবে নিজেকে। সেই জন্য আমি ওটাকে সাপ্লাই করি যখন, তখন সাবনর্মালে রাখি, তারপরে যখন খাই তখন ওটাকে রিহিট করে নিই। এই গেল মিল্ক হাইজিন। আচ্ছা, ফ্রুটসের হাইজিনে সেরকম কিছু বলার নেই, সেম জেনারেল, যে ওয়াশ করে খাচ্ছে কিনা, এটা কেটে ফলটা রেখে দিচ্ছে কিনা কাটা অবস্থায় বেশিক্ষণ, যাতে মাছি টাছি বসতে পারে, এরকম যেন না থাকে। নর্মালি বাড়িতে এরকম হয় না। আর সুগারে আলাদা করে বলার নেই, জায়গাটিতে বলার নেই, পালসেস, রাইস, টিউবার্স, এগুলো তো কিছু বলার নেই। সল্ট বলে দিয়েছি। আর কিছু ইম্পর্টেন্ট ফুড গ্রুপ বাদ গেল কিছু? পাস্টারাইজ, হ্যাঁ, খুব অ্যাস্টোনিশিংলি তোরা ফুড গ্রুপগুলো যখন ডিভাইড করে করে করবি, দেখবি সবচেয়ে কম ক্যালোরি, সবচেয়ে কম নিউট্রিশনাল ভ্যালু কিসে আছে, কোন ফুডে আছে? এতগুলো যে বললাম, বল বল। হ্যাঁ, মুড়ি, ঠিক আছে, সব থেকে কম আছে এতে। কিন্তু এটা মানুষ প্রচন্ড বেশি খায়, এর কিছু কারণ আছে। কারণ হচ্ছে পেট ভরানোর একটা খুব ভালো উপায়। কাদেরকে আমরা বলবো যে টু মাচ পাফড রাইস কনজাম্পশন কম করতে? কোন ক্যাটাগরি অফ পেশেন্টস বা কোন ক্যাটাগরি অফ পার্সনসকে বলবো যে খুব বেশি মুড়ি খাবেন না? আমি তো বললাম যে মুড়িতে কিছু নেই। হ্যাঁ, কি বল? ঠিক ঠিক, মুড়ি ব্যাপারটা আমি বললাম যে মানে মেজর ভিটামিনস, মিনারেলস, এনার্জি, প্রোটিন, ফ্যাট, ক্যালোরি সবই সিগনিফিক্যান্টলি কম আছে মুড়িতে। কিন্তু মুড়িটা তাও আমরা বেশি খাই, বা এই জায়গায় বেশি খাই, এর একটা কারণ হচ্ছে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ইকোনমিক্যালি মুড়ির দাম যেহেতু সবচেয়ে কম, এটা খেলে পেটটা ভরে, অনেকক্ষণ পেটটা ভরা থাকে, এটা একটা কারণ। আর একটা বললাম আমি কোন ক্যাটাগরি অফ পার্সন, ওখানে ধর 8টা মেম্বার বা 10টা মেম্বারে তোরা পাচ্ছিস, কোন ক্যাটাগরি বা কোন মানুষটাকে বলবো যে আপনি মুড়ি খাবেন না, অ্যাভয়েড করবেন পারলে, যদি পারেন, না পারলে কম খাবেন? কাদিকে বলবো? একটা জিনিস কিন্তু মুড়িতে আছে, ভালো পরিমাণ আছে, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, না, আমি তো বললাম এগুলো খুব কম আছে। সল্ট আছে একদম। তাহলে সল্ট আমি কাকে খেতে বারণ করি? হাইপার টেনশনের পেশেন্টকে। তাহলে যদি দেখি যে হাইপার টেনশনের পার্সন আছে এবং যথেষ্ট বেশি হাইপার টেনশন, 3টে ওষুধ খায় এবং তার সঙ্গে 3 বাটি করে মুড়ি খায় প্রতিদিন, অবশ্যই তাকে কাটেল করতে হবে যে আপনার এখান থেকে এক্সেস সল্ট যাচ্ছে, আপনি বন্ধ করুন। ঠিক আছে। আচ্ছা, আমরা ডায়াবেটিক পেশেন্টকে বলি যে একদমই এক্সট্রা সুগার খাবেন না বা সুগার খাবেন না। সুগারের সেরকম কোনো উপকারিতা আমাদের শরীরে নেই। এক হাইপোগ্লাইসিমিক কোনো এপিসোড হয়ে গেল, এটা বাদ দিই, নর্মালি নেই। যারা সল্ট খান, ডায়াবেটিক নয়, হাইপারটেনসিভ পেশেন্ট, তাদেরকে আমরা বলি এক্সট্রা সল্ট খাবেন না। হ্যাঁ, 5 গ্রাম অর লেস দেন 6 গ্রাম আমরা খেতে বলি পার ডে। তো এই হাইপারটেনসিভ পেশেন্টকে আমরা কি বলি যে উইদাউট সল্ট থাকবেন? বলি না। কেন বলি না? হ্যাঁ, কেন বলি না? যে আপনার রান্নাতে নুন বাদ দিয়ে দেবেন, টেস্ট হবে না, ব্যাপারটা আমি বাদ দিচ্ছি, যে টেস্টের অ্যাঙ্গেলটা আমি বাদ দিচ্ছি। ও হয়তো বললো ডাক্তারবাবু আমি উইদাউট টেস্ট খেয়ে নেবো রান্না, কোনো অসুবিধা নেই। আয়োডিন, ধর সে আয়োডিন বাইরে থেকে খাচ্ছে, সাপ্লিমেন্ট খায়, বললাম আমি বাইরে থেকে সাপ্লিমেন্ট খেয়ে নেবো, আমি নুন খাবোই না, সেটা আমরা রেকমেন্ড করি না কখনো। কেন করি না? খুব ইজি, সোডিয়াম ক্লোরাইড দুটোই তো ট্রেস এলিমেন্ট, আমার লাগবে।
হ্যাঁ, তাহলে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স একটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, প্লাস ডিসইলেক্ট্রোলাইটিমিয়া হবে, যদি সোডিয়াম কমে যায় হাইপোনাট্রিমিয়া হয়ে যাবে, তাই তো? সেই জন্য আমরা বলি যে লবণ খাবেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণে, ডেইলি একটা অ্যামাউন্ট আছে তার মধ্যে, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, হাইপারটেনশন না হয়ে যায়। আরেকটা কথা, আমি তোদের যখন হাইপারটেনশন পড়িয়েছিলাম তার ডায়েটে, না সরি এটা হাইপারটেনশনে বলিনি, নিউট্রিশনাল ট্রেস এলিমেন্ট গুলো যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম একটা কথা, যে আমি যদি বলছি যে সোডিয়ামটা এক্সেস খাওয়ার জন্য প্রেসার বাড়ছে, তাহলে সোডিয়াম পটাশিয়ামের একটা ব্যালেন্স যেহেতু বডিতে সবসময় থাকে, আমি পটাশিয়াম বেশি দিয়ে প্রেসার কমাতে পারি, এরকম একটা থিওরিটিক্যালি পসিবিলিটি আছে। কিন্তু এরকম কোনো ফুড নিউট্রিশন সেরকম কিছু বেরোয়নি যে ডেলি প্রচুর প্রচুর পটাশিয়াম খাওয়া সম্ভব, সেই জন্য ওইটাকে এমফাসাইজ করা হয় না যেমনি পটাশিয়াম খাবে। সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়ে গেলে আমরা একটা স্পেশাল ফ্রুট জুস খেতে বলি, কি? হ্যাঁ, কি বল? না, ফ্রুট জুস বললাম, একটা স্পেসিফিক টাইপের ফ্রুটের জুস খেতে বলি, বা একটা জল খেতে বলি। কিসের জল? নারকেল, ডাবের জল খেতে বলি, ঠিক আছে? এটা সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স করে। আচ্ছা, চিলি, স্পাইসেস, বেঙ্গল গ্রাম, সুগার, গ্রিন গ্রাম, পাফড রাইস, হুইল, কার্ড, লেমন, কিউকাম্বার, এগ, টোটাল, এইটা। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সবগুলোই বলে দিয়েছি। তোরা খুব ভালো করে ওই কনজাম্পশন ইউনিটটার দিকে লক্ষ্য রাখবি, তাহলেই ডায়েট চার্ট থেকে ডেফিসিট সারপ্লাস দুটোই চলে আসবে, মানে যেটা থাকবে সেটা চলে আসবে, ঠিক আছে? আর তো তোদের ডেটা কালেকশন কবে? কাল থেকে? ও, তাহলে মন দিয়ে ডেটা নে, পরের সপ্তাহে সোমবারে বোধহয় ডেটা কদিন আছে? 8 তারিখে পেতে না, ঠিক আছে 8 তারিখ তো দেরি আছে, পরের সপ্তাহে বোধহয় প্রিপারেশন বা এরকম কিছু আছে না, রাইটিং, ঠিক আছে? প্রিপারেশন তো আমি দেখে নেবো। তোরা ডেটা কালেকশন, একদিনে ডেটা কালেকশন একদিনে হবে? হ্যাঁ, ফিল্ড ভিজিট একদিন, শুধু কালকের দিনটা? ও মাই গড, তাহলে একদম, তাহলে তো তোদের যেহেতু সেরকম স্কোপ নেই, ধর কালকে গিয়ে বললো যে আমাদের এরকম আজকে উপোস ছিল, কি করবি? কালকে গেলি, গিয়ে বললো যে আজকের দিনটা, মানে আজকে মানডে, আজকে ওদের ফিস্ট বা ফাস্ট কিছু একটা ছিল, তাহলে কি হবে? তার আগের দিন, তাহলে না তো সানডে পড়ে যাচ্ছে, তাহলে প্রেফারেবলি আগে জিজ্ঞাসা করবি যে আপনাদের সানডের মেনু কি রেস্ট অফ দ্য উইকের সঙ্গে মোটামুটি অ্যাট পার ভ্যারি করে, না একই থাকে না ভ্যারি করে? যদি বলে না আমাদের চিকেন অবশ্যই হয় বা মাটন অবশ্যই হয় বা এগ হয়, তাহলে পরে চেষ্টা করিস তার আগে একটা অন্য দিন নেওয়ার, ঠিক আছে? আর কিছু যদি না করা যায় তাহলে সানডেটাই নিতে হবে, কারণ খুব বেশি আগের হলে ওরা অ্যাকিউরেট বলতে পারবে না, তোদের হাতে যেহেতু টাইম নেই তাহলে কিছু করার নেই। আমি আশা করছি কালকে যেহেতু যাবি, আজকের দিনটা নর্মাল খাবারই পাবি, তাহলে সেটা পেলেই সবচেয়ে ভালো হয়। তবে এই যেহেতু বলে দিলাম, এটা মাথায় রাখবি, ওখানে নিতে গিয়ে যদি দেখিস যে না খুব বেশি পরিমাণে একটা কিছু গন্ডগোলের খেয়েছে, বাড়ির 4 জন ছিল 4 জন ছিল না, কোথাও চলে গেছিল, তাহলে নেওয়ার দরকার নেই, তাহলে আগের দিনে নিতে হবে।